হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। হোয়াইট বোর্ড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মৃত্তিকা নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নেব মৃত্তিকা কি। আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ মিশ্রণের ফলে ভূত্বকের উপরি অংশে যে নরম শিথিল ভঙ্গুর প্রকৃতির যে স্তর সৃষ্টি করে, যে স্তরটিতে উদ্ভিদ অনায়াসে জন্মগ্রহণ করতে পারে, সেই স্তরটিকেই বলা হয় মৃত্তিকা। তাহলে মৃত্তিকা হলো ভূত্বকের উপরি অংশে একটি নরম শিথিল আবরণ, যেখানে উদ্ভিদ অনায়াসে জন্ম ও বৃদ্ধি বা বিকাশ লাভ করতে পারে। বেশ, এখন দেখে নেব মৃত্তিকার উৎপত্তি, অর্থাৎ মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়ে থাকে। মৃত্তিকার উৎপত্তি দেখো চারটে পর্যায়ে হয়ে থাকে। প্রথম পর্যায়ে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকে, অর্থাৎ আবহবিকার হয়ে থাকে। এই আবহবিকারের ফলে অর্থাৎ প্রাথমিক অবস্থায় রেগুলিতের সৃষ্টি হয়। চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো সেই স্থানেই পতিত থেকে রেগুলিতের সৃষ্টি হয়ে থাকে। সেই চূর্ণ বিচ্ছিন্ন পদার্থের সঙ্গে আবার দ্বিতীয় পর্যায়ে সেই রেগুলিতের উপর উদ্ভিদ জন্মগ্রহণ করে থাকে এবং বিভিন্ন ধরনের জীবাণুর বাসা বাঁধে। সেই উদ্ভিদ এবং জীবাণু যখন মারা যায়, তখন সেই মারা যাওয়ার উদ্ভিদ বা জীবাণু রেগুলিতের সঙ্গে মিশ্রিত হয়ে হিউমাসের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে থেকে এদের দ্বিতীয় পর্যায়ে যে হিউমাস সৃষ্টি হয়েছে, সেই হিউমাস থেকে তৃতীয় পর্যায়ে আবার খনিজ পদার্থের সৃষ্টি হয়ে থাকে। খনিজীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে খনিজ পদার্থের সৃষ্টি হয়ে থাকে তৃতীয় পর্যায় থেকে চলে আসে চতুর্থ পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকাটি সম্পূর্ণ হয়ে থাকে। যেমন এই চতুর্থ পর্যায়ে হিউমিফিকেশন, খনিজকরণ, ইলুভিয়েশন, স্থানান্তর, সংযোজন, পরিবর্তন, কৈশিক প্রক্রিয়া প্রভৃতি প্রসেসের মধ্য দিয়ে মৃত্তিকার উৎপত্তি হয়ে থাকে, অর্থাৎ মৃত্তিকার একটি পরিপূর্ণ প্রোফাইল বা পরিলেখ তৈরি হয়ে থাকে। এ, বি, সি এই তিনটি স্তর সৃষ্টি হয়ে থাকে পরিপূর্ণভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে। বেশ, তাহলে মৃত্তিকার উৎপত্তি সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা দেখে নেব মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলো কি কি, কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করা যায়: প্রধান প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া ও বিশেষ প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা জানব প্রধান প্রক্রিয়া সম্বন্ধে। প্রধান প্রক্রিয়ার মধ্যে আবহবিকার ও পরিলেখ গঠনের মধ্য দিয়েই কিন্তু প্রধান প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা চলে আসি আবহবিকার সম্বন্ধে। আবহবিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হওয়াকেই বলা হয় আবহবিকার। তো এই আবহবিকারকে তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার ও জৈবিক আবহবিকার। প্রথমে আমরা জেনে নিই যান্ত্রিক আবহবিকার সম্বন্ধে। যান্ত্রিক আবহবিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান, অর্থাৎ বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, উষ্ণতা দ্বারা শিলার যান্ত্রিকভাবে যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেও শিলার যে গুণ বা ধর্ম, সেই গুণ বা ধর্মের কোনো রকম বিনাশ বা নষ্ট হয় না। বেশ, এই যান্ত্রিক আবহবিকার কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। এক নম্বর
তাপের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার। 2 নম্বর দেখো গ্লাস গঠনের মধ্য দিয়ে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার, শিলাস্তরের চাপ হ্রাসের মধ্য দিয়ে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার। বেশ, প্রথমে আমরা জেনে নেব তাপের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার সম্বন্ধে। এই তাপের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার প্রধানত মরু অঞ্চলে হয়ে থাকে। সর্বোপরি আমরা বলতেই পারি যে যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে বা যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য সব থেকে বেশি মরু অঞ্চলে। বেশ, তাপের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার প্রধানত 3টি ভাবে হয়ে থাকে। 1 নম্বর দেখো প্রস্থচ্ছায় খণ্ডীকরণ। প্রস্থচ্ছায় খণ্ডীকরণ কি? মরু অঞ্চলে শিলার উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে ফাটল সৃষ্টির মধ্য দিয়ে যখন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় প্রস্থচ্ছায় খণ্ডীকরণ। প্রস্থচ্ছায় খণ্ডীকরণ কীভাবে হয়ে থাকে? বিশেষ করে গ্রানাইট ও কোয়ার্টজাইট প্রকৃতির শিলার দিনের বেলায় বিভিন্ন পরিমাণে তাপ গ্রহণ করে থাকে, অর্থাৎ শিলার উপরি অংশে তাপ গ্রহণ করে থাকে দিনের বেলায়। তারপরে দিনের বেলায় তাপ গ্রহণ করার ফলে এই উপরি অংশে প্রসারণ ঘটে। তাপ গ্রহণ করার মধ্য দিয়ে শিলার প্রসারণ ঘটে থাকে শিলার উপরি অংশে, গ্রানাইট এবং কোয়ার্টজাইট জাতীয় শিলার উপরি অংশে। কিন্তু আবার যখন রাত্রি আসে তখন সেই শিলা আবার তাপ বিকিরণ করে সংকোচন হয়ে পড়ে। এইভাবে দীর্ঘদিন ধরে দিন এবং রাতে সংকোচন, এই প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে উল্লম্ব এবং অনুভূমিকভাবে দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়ে থাকে। এই দীর্ঘ ফাটলের মধ্য দিয়েই কিন্তু শিলাটি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ প্রস্থচ্ছায় খণ্ডীকরণ হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো ক্ষুদ্র কণা বিসরণ। মরু অঞ্চলে গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয়, বিশেষ করে শিলা, গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় শিলার ক্ষেত্রে তাপের প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করার ফলে প্রচণ্ড আওয়াজ করে যখন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। তোমরা প্রত্যেককেই জানো শিলা তাপের কুপরিবাহী, তাপ পরিবহন করতে পারে না। তার ফলে একটি শিলা যখন একাধিক খনিজ সম্পন্ন হয় তখন একাধিক খনিজ সম্পন্ন হওয়ার জন্য এক এক ধরনের খনিজের এক এক ধরনের তাপ গ্রহণ করার ক্ষমতা রয়েছে। এক এক ধরনের শিলা যখন এক এক ধরনের খনিজ পদার্থের যখন এক এক ধরনের তাপ গ্রহণ করার ক্ষমতা রয়েছে, তার প্রসারণ ক্ষমতাও কিন্তু ভিন্ন ধরনের। আবার রাত্রিবেলায় সংকোচনের মাত্রা কিন্তু ভিন্ন ধরনের। তার ফলে এই যে খনিজগুলি, সেই খনিজগুলোর মধ্যেই কিন্তু এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়ে থাকে। একে অপর থেকে তারা সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে আলাদা হতে থাকে। অবশেষে সেই শিলাখণ্ডটি থেকে খনিজ পদার্থগুলি তার যে ফাটল সৃষ্টি হয়েছে সেই ফাটল বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ক্ষুদ্র কণা বিসরণ হয়ে থাকে। বেশ, পরটি দেখো স্বল্পমোচন। এই স্বল্পমোচন প্রধানত হয়ে থাকে গ্রানাইট ও নিস জাতীয় শিলার ক্ষেত্রে। মরু অঞ্চলে গ্রানাইট ও নিস জাতীয় শিলার উপরি অংশে তাপ গ্রহণ করার ফলে পেঁয়াজের খোসার মতো যখন খসে পড়ে শিলার উপরি অংশ থেকে, তখন তাকে বলা হয় স্বল্পমোচন। তো স্বল্পমোচন কীভাবে হয়ে থাকে? এই গ্রানাইট ও নিস জাতীয় শিলার উপরি অংশে দিনের বেলায় তাপ গ্রহণ করার ফলে এই উপরের অংশে আয়তনে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রসারণ ঘটতে থাকে শিলার উপরি অংশে। কিন্তু ভিতরের অংশে তাপ প্রবেশ না করার জন্য ভিতরের অংশে কোনো সংকোচন বা প্রসারণ হয় না। এবং আবার যখন রাত্রি আসে তখন সেই শিলাটি আবার শীতল হয়ে যায়, এই শিলাখণ্ডটি শীতল হয়ে যায়। শীতল হয়ে যাওয়ার ফলেই কিন্তু আবার এই উপরি অংশে যে প্রসারণ হয়েছিল সেই প্রসারণের মাত্রাটা কমে গিয়ে অর্থাৎ সংকোচন হয়ে থাকে। এইভাবে দিনের পর দিন সংকোচন এবং প্রসারণ, দিনের বেলা প্রসারণ এবং রাতের বেলায় সংকোচন, এভাবে প্রসারণ এবং সংকোচনের ফলে
এই উপরের অংশে থেকে, এই শিলাস্তরের উপরের অংশ থেকে পেঁয়াজের খোসার মতো এক একটা স্তর সৃষ্টি হয়ে খসে পড়ে। এইভাবেই কিন্তু স্বল্পমোচন হয়ে থাকে। বেশ, তাপের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার সম্বন্ধে জানলাম। এখন আমরা জেনে নেব কেলাস গঠন। কেলাস গঠন প্রধানত উচ্চ পার্বত্য অংশে ও উচ্চ অক্ষাংশে এই ক্লাস গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান্ত্রিক আবহবিকার সৃষ্টি হয়ে থাকে। উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে শিলার মধ্যে যদি ফাটল অবস্থান করে, তাহলে সেই ফাটলের মধ্যে দিনের বেলায় জল সঞ্চয় হয়ে থাকে এবং রাত্রিবেলায় সেই ফাটলের মধ্যে জল জমে বরফে পরিণত হয়ে যায়। বরফে পরিণত হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই আমরা জানি জল যখন বরফে পরিণত হয় আয়তনে 9 গুণ বৃদ্ধি পায়। তার ফলে আয়তনে বৃদ্ধি পাওয়ার ফলে এই শিলা গাত্রের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এইভাবে দিনের পর দিন জল বরফে পরিণত হওয়া এবং বরফ পুনরায় জলে পরিণত হওয়া, এর মধ্য দিয়ে এই শিলাস্তর গাত্রের মধ্যে চাপের সৃষ্টি হতে থাকে, চাপ ক্রমাগত বাড়তে থাকে। এর ফলেই এই শিলাস্তরটি বিভিন্ন দিকে ফাটলের সৃষ্টি হয়ে এই শিলাস্তরটি আস্তে আস্তে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো শিলাস্তরের চাপ হ্রাস। বিশেষ করে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যদি গ্রানাইট জাতীয় শিলা অবস্থান করে, সেই গ্রানাইট জাতীয় শিলা ভূপৃষ্ঠের উপর অংশে কোনো শিলার উপস্থিতি বা বরফের উপস্থিতির কারণে প্রচুর পরিমাণে চাপের মধ্যে থাকে গ্রানাইট জাতীয় শিলা। এর উপরি অংশের যে শিলাস্তর বা বরফের খণ্ড রয়েছে, সেই শিলাস্তর বা বরফ যখন এই উপরি অংশ থেকে যখন অন্যত্র অপসারিত হয়ে যায়, তখন নিচের যে গ্রানাইট জাতীয় শিলা প্রচুর পরিমাণে চাপের মধ্যে ছিল, সেই চাপ মুক্ত হয়ে যায়, সেই শিলাস্তরটি চাপ মুক্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে। তো এর উপরি অংশের শিলাস্তর যখন অন্যত্র অপসারিত হয়ে যায়, তখন এই গ্রানাইট জাতীয় শিলার চাপ মুক্ত হয়ে যায়। চাপ মুক্ত হয়ে যাওয়ার ফলেই এই গ্রানাইট জাতীয় শিলার বিশেষ করে এই উপরি অংশে আয়তনে বৃদ্ধি পায়। আয়তনে বৃদ্ধি পাওয়ার ফলে এই গ্রানাইট জাতীয় শিলার এই উপরি অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়। এইভাবেই শিলাস্তরের চাপ হ্রাসের মধ্য দিয়ে যান্ত্রিক আবহবিকার সংগঠিত হয়ে থাকে। এখন আমরা দেখে নেব রাসায়নিক আবহবিকারের মাধ্যমে মাটির উৎপত্তি। রাসায়নিক আবহবিকার কি? বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্যাস, জল ও অ্যাসিডের প্রভাবে শিলা রাসায়নিকভাবে বিয়োজিত হওয়াকেই বলা হয় রাসায়নিক আবহবিকার। তো রাসায়নিক আবহবিকারের ফলে মাটির উৎপত্তি ক্ষেত্রে দেখো কয়েকটি প্রসেস রয়েছে। 1 নম্বর দেখো কার্বনেশন বা অঙ্গার যোজন। কার্বনেশন বা অঙ্গার যোজন কি? যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন জলের সঙ্গে যুক্ত হয়ে শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া ঘটায়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কার্বনেশন। তাহলে কার্বনেশন বা অঙ্গারযোজন হলো যে শিলামধ্যস্থ খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় কার্বনেশন। বিশেষ করে দেখো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চুনাপাত্রের উপর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের উপর যদি পতিত হয়, তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হওয়া মানেই চুনাপাথর অনায়াসে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই কার্বনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে রেনজিনা, চার্নোজেম প্রভৃতি মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন কি? যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বায়ুমণ্ডলের অক্সিজেন
শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া ঘটায় বা রাসায়নিক বিক্রিয়া করে থাকে, সেই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেশন। তাহলে অক্সিডেশন হলো শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যখন রাসায়নিক আবহবিকার সংঘটিত করে তখন তাকে বলা হয় অক্সিডেশন। তো অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া বিশেষ করে যে শিলায় লোহার পরিমাণ বেশি সেই শিলাতেই প্রধানত অক্সিডেশন প্রক্রিয়াটি বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। যেমন ফেরাস অক্সাইডের সাথে জল ও অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইড বা লিমোনাইটেট তৈরি করে থাকে। এই ফেরাস অক্সাইড যখন লিমোনাইট বা ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়ে যায় তখন সেই লোহ মিশ্রিত শিলাটি রাসায়নিক আবহবিকার প্রাপ্ত হয়ে থাকে এবং সেই শিলাটি ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং শিলার উপর মরচে পড়তে থাকে। এই অক্সিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো হাইড্রেশন বা জল যোজন। হাইড্রেশন বা জল যোজন কি? শিলামধ্যস্থ খনিজের সঙ্গে জল যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকার সংঘটিত করে থাকে সেই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে হাইড্রেশন বা জল যোজন। এই জল যোজন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো ফেরিক অক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে লিমোনাইটের সৃষ্টি করেছে। তাহলে ফেরিক অক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে লিমোনাইটের সৃষ্টি করেছে, অর্থাৎ এই লিমোনাইট সৃষ্টি হওয়া মানে সেই লোহ মিশ্রিত যে শিলাটি সেই শিলাটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই হাইড্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে জিপসাম লিমোনাইট সমৃদ্ধ মাটির সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো হাইড্রোলিসিস। এই প্রক্রিয়ায় জল দুটি আয়নে বিভক্ত হয়ে যায়, হাইড্রোজেন ও হাইড্রোক্সিল এই দুটো আয়নে বিভক্ত হয়ে যায়, H+ ও H- বিভক্ত হয়ে যায়। এই জল দুটি আয়নে বিভক্ত হয়ে শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটায় তখন তাকে বলা হয় হাইড্রোলিসিস। তাহলে দেখো এই হাইড্রোলিসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেলসপারের সঙ্গে জল যুক্ত হয়ে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড তৈরি করে থাকে এবং তার সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে থাকে। বেশ, এই হাইড্রোলিসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ ক্ষারধর্মী মাটির সৃষ্টি হয়ে থাকে। বেশ, তাহলে রাসায়নিক আবহবিকার মাধ্যমে মাটির সৃষ্টি হয়ে থাকে কয়েকটি প্রসেসের মধ্য দিয়ে, সেটা জানলাম। এখন আমরা দেখে নেব জৈবিক আবহবিকার। জৈবিক আবহবিকার কি? বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও মানুষের সহযোগিতায় বা সাহায্যে শিলার যান্ত্রিক ও আবহবিকার যখন সংগঠিত হয় তখন তাকে বলা হয় জৈবিক আবহবিকার। জৈবিক আবহবিকার উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণীদের দ্বারাই কিন্তু এই জৈবিক আবহবিকার হয়ে থাকে। বেশ, আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক ও কমেন্ট দিয়ে জানিও অবশ্যই। ক্লাসটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।